মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে 2026-এর আগে তার দলের সংগঠন সাজাবেন, সেই সংগঠনের রাশ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে। তার উত্তরসূরি হিসাবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইন্ডোরে যে সভা হতে চলেছে, সেই সভায় সারা বাংলা এটা দেখবে যে একটা স্পেকুলেশন, একটা বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন মহল থেকে ছড়ানো হয়েছিল, যে তথ্যে তৃণমূল কংগ্রেসের প্রান্তিক স্তরের একাধিক কর্মী বিভ্রান্ত হয়েছিলেন যে দলের মধ্যে কোথাও দ্বন্দ্ব, নবীন প্রবীণ ইত্যাদি ইত্যাদি রয়েছে। একটি সাংসদবিহীন কেন্দ্রে তরুণ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন নেত্রীর আশীর্বাদ নিয়ে, এবং তাকে দফায় দফায় বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল। ব্যক্তি অভিষেককে নয়, দলকে। যতটা দায়িত্ব নিয়ে কাজ করেছেন, মানুষ তাকে তার জেরে 5 গুণ, পরবর্তীকালে তারও দ্বিগুণ ভোট বাড়িয়ে দিয়েছেন, ব্যবধান বাড়িয়ে দিয়েছেন। আমি জানি এর মাসুল কি হতে পারে। বিজেপি আমার বিরুদ্ধে আরও বেশি মাত্রায় কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পারে। এই ধরনের রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন সেটা নিয়ে আমরা ভাবিত নই। অনেক বিশ্লেষণ 2014 সাল থেকে আমরা দেখে আসছি। আমি 27 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রয়েছে বৈঠক, যেটা কানাঘুষো বলতে পারি চলছে। দীর্ঘ 4.5 বছর পরে কি এবার পর্যবেক্ষকের পথ ফিরতে চলেছে দলে? দেখুন, এই বিষয়ে আমাদের কেন, আমার মনে হয় দলের কোনো স্তরেই, কোনো অন্তত আমরা যারা দলের প্রান্তিক কর্মী, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। এটা কিছুটা আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত তারা কিছুটা জানতে পারেন, আপনারা সূত্রের খবর বলে যেগুলোকে বলেন, কিন্তু নেতৃত্ব এখনও পর্যন্ত কোনো বার্তা দেননি, বা দলের প্রদেশের সভাপতি সুব্রত বক্সী অথবা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও আমরা এরকম কোনো বার্তা পাইনি। তো এটা দলের একান্তই অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে 2026-এর আগে তার দলের সংগঠন সাজাবেন, সেই সংগঠনের রাশ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে। তার উত্তরসূরি হিসাবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজ্য সভাপতি রয়েছেন সুব্রত বক্সী, এরপরে রাজ্য কমিটি, ফন্টাল অর্গানাইজেশন সহ জেলার যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন সংগঠনের, মাদার তৃণমূল কংগ্রেস সহ তারা রয়েছেন। এখন তার উপর যদি দল, আগে আমাদের পর্যবেক্ষক ছিল, এখন যদি পর্যবেক্ষক বলুন বা ইনচার্জ বলুন জেলা ওয়াইজ এরকম কিছু করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তিনি দলের নেত্রী, তার তৈরি করা দল, তিনি সবচেয়ে ভালো বোঝেন যে কোন কিভাবে খোলনলচে বদলালে বা কীরকম সাংগঠনিক রদবদল করলে দল ভালো ফলাফল করবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে দল যেটা করবে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করবেন সেটা ভবিষ্যতের কথাকে মাথায় রেখে 2026-এ যাতে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিগত দিনের সমস্ত নজির ম্লান করে নতুন দৃষ্টান্ত তৈরি করে নির্বাচিত হতে পারে মানুষের আশীর্বাদে, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে করবেন, এবং সেই লক্ষ্যমাত্রায় দল সাফল্যমণ্ডিত হবে। আচ্ছা, আমরা দেখেছিলাম 21-এর নির্বাচনের পরে প্রায় মমতা ব্যানার্জির সঙ্গেই একসাথে সামলেছিলেন দল অভিষেক ব্যানার্জি, এবং আমরা দেখলাম 24-এর লোকসভা নির্বাচনের পরে কোথাও যে তিনি নিজের যে লোকসভা কেন্দ্র তার মধ্যেই কোথাও একটা সীমাবদ্ধ রয়েছেন, যার ফলে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে যেহেতু সংবিধানের রদবদলের কথা এর আগে থেকেও উঠেছে, এর আগেই বলা হয়েছে, সেখানে কি পুরনো এবং পরীক্ষিত নেতাদের গুরুত্ব বাড়তে পারে? দেখুন, 27শে ফেব্রুয়ারি আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে যে সভা হতে চলেছে, সেই সভায় সারা বাংলা এটা দেখবে যে একটা স্পেকুলেশন, একটা বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন মহল থেকে ছড়ানো হয়েছিল, যে তথ্যে তৃণমূল কংগ্রেসের প্রান্তিক স্তরের একাধিক কর্মী বিভ্রান্ত হয়েছিলেন যে দলের মধ্যে কোথাও দ্বন্দ্ব, নবীন প্রবীণ ইত্যাদি ইত্যাদি রয়েছে। ওই দিনের সমাবেশে যেমন প্রবীণ স্তরের আমাদের দলের রাজ্য সভাপতি, যিনি প্রবীণ প্রজন্মের রাজনীতিবিদ বলা যেতে পারে, মাননীয় সুব্রত বক্সী, তিনি থাকবেন, তেমনই কিন্তু নবীন প্রজন্মের রাজনীতিক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনিও থাকবেন। এবং তারা, আমি যেটা বলছি, তারা প্রত্যেকে ওখানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। সেখানে যেমন প্রবীণ প্রজন্মের সুদীপ বন্দ্যোপাধ্যায়ও থাকবেন, তিনি আমাদের লোকসভার দলনেতা, তেমন কিন্তু নবীন প্রজন্মের দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্য, সায়নী ঘোষেরাও থাকবেন। তারা প্রত্যেকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনে। নেত্রী যে বার্তা দিচ্ছেন, যে নির্দেশ দিচ্ছেন, স্ব ক্ষেত্রে সেই নির্দেশকে গীতা, কোরআন, বাইবেলের স্বরূপ মনে করে সাফল্যমণ্ডিতভাবে সেই কাজগুলো করতে। ফলে আমরা আগেও যেমনটা আপনাদেরকে আমি আগেও বলেছিলাম, এবং আমাদের দলের সমস্ত স্তরের নেতৃত্ব কর্মীরা আমরা যেটা বলি, যে দলের যখন
কোনো মতামত দেবার কথা আসে, মত বিনিময়ের কথা আসে, তখন এর সাথে বি এর সাথে সি এর সাথে ডি এর মত পার্থক্য হতে পারে। কিন্তু সামগ্রিক মতকে একত্রিত করে যখন নেত্রী একটি নির্দেশ দেন, তখন এ বি সি ডি সকল স্তরের কর্মী নেতৃত্বরা মিলে সেই নির্দেশকে কিভাবে বেশি পরিমাণে সাফল্যমণ্ডিত করা যায়, সাফল্যের শীর্ষে পৌঁছানো যায়, সেই লক্ষ্যমাত্রাকে সুনিশ্চিত করেন। এবার আপনি যে প্রশ্নটা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার কেন্দ্র, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2014 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি আসনে প্রার্থী করেছিলেন যে আসন আমাদের কাছে সেই সময় কঠিন আসন ছিল। তার কারণ সোমেন মিত্র 2009 থেকে 14 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত সাংসদ হিসাবে নির্বাচিত ছিলেন ডায়মন্ড হারবারে। তিনি 2014 সালের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে পুনরায় সপরিবারে কংগ্রেসে যোগদান করেন এবং ডায়মন্ড হারবার সাংসদবিহীন ছিল। এমন একটি সাংসদবিহীন কেন্দ্রে তরুণ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন নেত্রীর আশীর্বাদ নিয়ে, এবং তাকে দফায় দফায় বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল, ব্যক্তি অভিষেককে নয়, দলকে। কারণ দলের সাংসদ দল ছেড়ে পুরনো দলে চলে গিয়েছিলেন। সেই ডায়মন্ড হারবারে 70,000, পরবর্তীকালে সেটা 5 গুণ বেড়ে হলো 3.5 লাখ, এবার সেটা দ্বিগুণ বেড়ে 7.5 লাখ। যত দিন গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের প্রতি তার দায়বদ্ধতা বেড়েছে, তার দায়িত্ববোধ বেড়েছে। এটাই কি আপনি বলতে যাচ্ছেন এই কারণে তিনি লোকসভা নির্বাচনের পরে নিজের কেন্দ্রে বেশি সীমাবদ্ধ রয়েছেন? না, সীমাবদ্ধ থাকা নয়, তবে এইটুকু নিশ্চয়ই বলবো যে তিনি ডায়মন্ড হারবারকে সারা রাজ্যের সামনে মডেল হিসাবে তুলে ধরেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে যে উন্নয়ন করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন, যেহেতু তিনি বাংলার বুকে সর্বাধিক ভোটে নির্বাচিত হওয়া সাংসদ এবং সর্বকালীন রেকর্ড বলা যেতে পারে, বাংলায় যতজন সাংসদ আজ অবধি নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ব্যবধানের নিরিখে একটা সর্বকালীন রেকর্ড সৃষ্টি করেছেন 2024-এ। এবং তিনি বারংবার যেটা বলেন, তার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট যদি দেখেন, তিনি বারবার বলেন যে দক্ষিণ কলকাতা আমার জন্মভূমি, ডায়মন্ড হারবার আমার কর্মভূমি। তো তিনি মনে করেছেন যে ডায়মন্ড হারবারে তাকে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। তিনি আগে যতটা দায়িত্ব নিয়ে কাজ করেছেন, মানুষ তাকে তার জেরে 5 গুণ, পরবর্তীকালে তারও দ্বিগুণ ভোট বাড়িয়ে দিয়েছেন, ব্যবধান বাড়িয়ে দিয়েছেন। আজ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সর্বস্বটা তার লোকসভা কেন্দ্রের জন্য করেন, তাহলে হতেই পারে আগামী দিন তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবারে 90%, 95% ভোট পেয়ে নির্বাচিত হলো এবং গণতান্ত্রিকভাবে। আর ডায়মন্ড হারবারের বিষয়টা যখন উঠলো, একটা বিষয় এটা মানুষকে বলে রাখা দরকার, যদিও আপনার প্রশ্নের মধ্যে ছিল না, এই ডায়মন্ড হারবারের যে ব্যবধান 7.5 লাখ, এই নিয়ে তো অনেক প্রশ্ন করা হয় বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে, বা বিভিন্ন তথাকথিত রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তোলেন যে কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছিল। নির্বাচন কমিশন তিনি এখনো আদালতের চত্বর কাটছেন না, একদম কাটতেই পারেন। আমি যদি খুব ভুল না করি তিনি বিজেপি থেকে বহিষ্কৃত। যাই হোক, বিষয়টা হচ্ছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত। আপনারা সংবাদ মাধ্যমের কর্মী, আপনারা আরও বেশি খবর পাবেন। গত 1 মাস আগে, খুব বেশি হলে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের 4টি জেলার জেলা শাসক সহ সম্পূর্ণ জেলা প্রশাসনকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পুরস্কৃত করে। কেন পুরস্কৃত করে? ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে ভোট গ্রহণ পর্ব থেকে শুরু করে গণনা পর্যন্ত পুরো বিষয়টাকে সুষ্ঠুভাবে পালন করার জন্য। সেই 4টি জেলা হলো বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, আপনার জলপাইগুড়ি এবং আরও একটি জেলা, ঠিক আছে আমি এই মুহূর্তে ভুলে গেছি, খুব সম্ভবত কোচবিহার বা এরকম কিছু একটি জেলা হবে। এই দক্ষিণ 24 পরগনার মধ্যেই ডায়মন্ড হারবার। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পুরস্কৃত হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের শুরু থেকে শেষ পর্যন্ত। ইলেকশনের আগে ভোটার তালিকা সংশোধন, নতুন ভোটারের সংযোজন, যারা বাদ হয়ে গেছে তাদের তালিকা থেকে বিয়োজন থেকে শুরু করে একদম গণনা সুষ্ঠুভাবে করার জন্য। অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যেটা স্বশাসিত সংস্থা হলেও কতকটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বা তাদের সেখানে দাপট আছে বলে ধরে নিতে পারি আমরা, তারা যখন দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনকে পুরস্কৃত করেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য, তারপর আমার মনে হয় যে এই ব্যবধানটা কিন্তু সেক্ষেত্রে জাস্টিফাইড হয়ে গিয়েছে। তো এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করতেই পারেন যে তিনি ভবিষ্যতে যাতে ডায়মন্ড হারবারের আরও প্রভূত উন্নতি করতে পারেন, আরও বেশি ব্যবধানে নির্বাচিত হতে পারেন, সারা দেশের বুকে রেকর্ড তৈরি করতে পারেন। তো এটাই আছে। তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেরালাতে গত পরশুদিন খুব সম্ভবত কেরালা তৃণমূল কংগ্রেসের কনক্লেভ হয়েছে। কেরালার একজন নির্দল বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন দিদির আশীর্বাদে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়েছেন। তো তিনি দায়িত্ব পালন করছেন সারা দেশ জুড়ে। ত্রিপুরায়, গোয়ায়,
তার নেতৃত্বে দল লড়াই করেছে। নিশ্চিতভাবে আমরা আশানুরূপ ফল করিনি, আসন জিততে পারিনি, প্রথমবার লড়েছি। তা আমাদের অভিজ্ঞতা হয়েছে, দলের অভিজ্ঞতা হয়েছে। মেঘালয়ে আমাদের 5 জন বিধায়ক আছে, বিরোধী দলনেতা আমাদের মুকুল সাংমা। কেরালায় আমাদের দল তৈরি হচ্ছে আস্তে আস্তে। ফলে তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তার দায়িত্ব পালন করছেন। আচ্ছা, আমরা যেহেতু অভিষেক ব্যানার্জি নিয়ে কথা বলছি, অভিষেক ব্যানার্জি এবং যেহেতু কিছুক্ষণ আগে আপনি যেমনটা বললেন যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, একটা বারংবার এই প্রশ্নটা উঠে আসছে যে লড়তে চায় সে যেন আগে যুদ্ধ করার মাসুলটা গুনে নেয়। ইতিমধ্যেই গতকালই আমরা দেখলাম অভিষেক ব্যানার্জি তিনি একটি পোস্ট করেছিলেন নিজের ইনস্টাগ্রামে। এবং কেন এই কথাটা আমি বলছি, কারণ 27শে ফেব্রুয়ারি যেমন একদিকে তৃণমূলের সাংগঠনিক সভা এবং তার পাশাপাশি মমতা ব্যানার্জির সঙ্গে একান্ত মুখোমুখি কথোপকথন হয়েছে অভিষেক ব্যানার্জি। এটা আমরা প্রত্যেকেই জানি, সংবাদ মাধ্যমে এটি সামনে এসেছে। এবং এই সাক্ষাতের পরে এই যে মাসুল মন্তব্য, সেটা নিয়ে আবার কানাঘুষো শুরু হচ্ছে, এটা নিয়ে কী বলবেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরি, আমি যদি খুব ভুল না করি, এটা তিনি কেন দিয়েছেন সেটা তিনিই বলতে পারবেন, কী বিষয়ের ভিত্তিতে তিনি দিয়েছেন। এটা তো সত্যি কথা যে যারা লড়তে চায় তাদের মাসুল বুঝেই লড়া উচিত। অর্থাৎ ধরুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত লোকসভা নির্বাচনে, তার আগে বিধানসভা নির্বাচনে সম্মুখ সমরে লড়াই করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট করে দেওয়া হয়েছিল গত বিধানসভা নির্বাচনে। তার আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য জুড়ে চষে বেরিয়েছেন, বা বিগত লোকসভা নির্বাচনেও, এটা তো আমরা জানতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে ইডি সিবিআই লাগিয়ে বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে এবং তাকে তার এই লড়াইয়ের মানসিকতাকে কোথাও অবরুদ্ধ করতে চাইছে। তেমনটা হতেই পারে যে তিনি এইটা বলেছেন যে আমি বিজেপির বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াইতে নেমেছি, আমি জানি এর মাসুল কী হতে পারে। বিজেপি আমার বিরুদ্ধে আরও বেশি মাত্রায় কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পারে। কিন্তু তা সত্ত্বেও তিনি যেমনটা বলেছেন যে তার গলা কেটে দিলেও গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং জয় বাংলা বেরোবে। তো এই মাসুল জেনেই তিনি রাজনীতির ময়দানে নেমেছেন, বিজেপির বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াই করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা তারা তো বলছেন যে ইনি অন্তদ্বন্দ্বে। না, রাজনৈতিক বিশ্লেষক যারা ওই এগিয়ে রাখা সংবাদ মাধ্যমগুলোতে বসে, তারা তো দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিন আমি দেখলাম যে অত্যন্ত প্রথম সারির একজন রাজনৈতিক বিশ্লেষক, আমি তার নাম নেব না, তিনি বললেন যে তিনি নিজে দিল্লিতে গিয়েছিলেন, দিল্লিতে বিজেপির কোনো জায়গা নেই, আম আদমি পার্টি একদম ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। এবং পরের দিন দেখলাম তিনি আর এবিপি আনন্দে, তিনি একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যম, তার স্টুডিওতে আসেননি, তিনি বাড়ি থেকে বাইট দিচ্ছেন অনলাইনে। স্টুডিওতে আসার সাহসটুকু তার হয়নি, তিনি বাড়ি থেকে বাইট দিচ্ছেন। তিনি বলছেন যে এই কারণে আম আদমি পার্টি হারছে, কখনো এইটা বললেন না যে আমার স্পেকুলেশন ভুল ছিল। তো এই ধরনের রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন সেটা নিয়ে আমরা ভাবিত নই। অনেক বিশ্লেষণ 2014 সাল থেকে আমরা দেখে আসছি। 2011 সালে দল ক্ষমতা এসছে, 2014 লোকসভা থেকে 24 পর্যন্ত প্রচুর বিশ্লেষণ দেখলাম। বহু সংবাদ মাধ্যম, প্রথম সারির সংবাদ মাধ্যম, তাদের সমীক্ষা দেখলাম, বুথ ফেরত সমীক্ষা দেখলাম এবং তারপরে ফল দেখলাম। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে কিভাবে বিশ্লেষণ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকাণ্ডকে কিভাবে বিশ্লেষণ করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতাকে কিভাবে বিশ্লেষণ করছে, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য। আমরা তার কাছে মাথা নত করব, সেখানে কোনো ভুল হলে আমরা নিশ্চয়ই শুধরে নেব। কিন্তু তথাকথিত কোটানকোট রাজনৈতিক বিশ্লেষক বলে যাদেরকে পরিচয় দেওয়া হয়, তাদের বিশ্লেষণ নিয়ে আমরা বিন্দুমাত্র ভাবিত নই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।